Assalamu alaikum, Dr. Khaleda Edip, working as a consultant at European Wellness Villa Medica Bangladesh Premier Center. আমি প্রথমেই দুঃখিত যে আজকে আমার এই লাইভটা শুরু হওয়ার কথা ছিল 12টা থেকে, কিন্তু ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজনস, পেশেন্টস ওভারলোড অ্যান্ড এভরিথিং, আমি লাইভটা একটু দেরি করে শুরু করছি। আশা করি আমার সাথেই আছেন। সো আজকে আমরা আসলে এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকেই সাফার করছি, কিন্তু অনেক সময় অনেক ডক্টর ভিজিট করে অথবা পার্সোনালি নিজেদেরকে ইমপ্রুভ করেও আমরা খুব একটা গুড রেজাল্ট পাচ্ছি না। সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে আমি প্রচুর কথা বলেছি আমার লাইভে, আমার পেজে, আমার যেটা ইডব্লিউ ভিলা মেডিকার যেটা পেজ আছে সেখানে। সো আসলে শুধু ডায়াবেটিস নিয়ে আজকে আমি কথা বলছি না, আজকে কথা বলছি ডায়াবেটিসের কিছু কনসিকুয়েন্সেস আর কমপ্লিকেশনস নিয়ে। তার মধ্যে একটি খুবই ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশনস অথবা কনসিকুয়েন্স, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। সো আজকে আমার টপিকটা খুবই ক্লিয়ার, ডায়াবেটিস অ্যান্ড ইনফার্টিলিটি। সো ডায়াবেটিস কি করছে, কেন হচ্ছে, এবং ডায়াবেটিসের কী কী কমপ্লিকেশনস হতে পারে, এগুলো নিয়ে আমরা যেরকম ডিটেলস অনেক আলোচনা করেছি, ইনফার্টিলিটি নিয়েও আজকে সে ধরনের আলোচনায় আমরা যেতে চাচ্ছি। এর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে ইনবক্স করুন, আই উইল ট্রাই টু আনসার। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ইনফার্টিলিটি। সো ইনফার্টিলিটি কখন একটা কাপলকে বলবো যে সেই কাপলটার মধ্যে ইনফার্টিলিটি বা ইনফার্টাইল কাপল। সো এক নাম্বার কথা আমরা যে একদম প্রথমেই ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ইনফার্টিলিটি বা ইনফার্টাইল প্রবলেমটা কখনোই একজন সিঙ্গেল মানুষের জন্য নয়, ইটস আ প্রবলেম অফ আ কাপল। সো ইটস কুড বি ফ্রম দ্য ওমেন অর ফ্রম দ্য ম্যান। একটা নারীর জন্য ইনফার্টিলিটি হতে পারে, ঠিক একইভাবে একটা পুরুষের জন্য ইনফার্টিলিটি হতে পারে। এবং যখন একটা কাপল কন্টিনিউয়াস অ্যাপ্রক্সিমেট 1 বছর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরও কনসিভ করতে পারছেন না, তখনই আমরা সেই কাপলটাকে বইয়ের ভাষায় ইনফার্টাইল কাপল অথবা ইনফার্টিলিটি বলছি। সো এটা হচ্ছে আমাদের একদম বুক ল্যাঙ্গুয়েজ, টেক্সট বুক ল্যাঙ্গুয়েজ, যে একটা কাপলকে কন্টিনিউয়াস 1 বছর উইদাউট প্রোটেকশন অ্যান্ড ইন হাই টাইম অফ ওভুলেশনের যেই পর্বে আপনাকে ইন্টারকোর্সের জন্য অ্যাডভাইস করা হয়, মিডল 10 days, রাফলি পিরিয়ডের মিডল 10 days আমরা যেটাকে বলি, তখন যদি কন্টিনিউয়াসলি আনপ্রোটেক্টিভ ভাবে 1 বছর কেউ কোনো কাপল ইন্টারকোর্সে যাচ্ছেন কিন্তু কনসিভ করতে পারছেন না, তখনই আমরা তাকে ইনফার্টাইল কাপল অথবা ইনফার্টিলিটি ডেভেলপ করেছে এভাবে ডেফিনাইট করতে পারি বা ডেফিনেশন দিতে পারি। সো দিস ইজ এ টেক্সট বুক ডেফিনেশন। এছাড়াও অনেকের ক্ষেত্রে এই 1 বছরটাকে সার্কামস্টেন্সেস চিন্তা করে আরেকটু সময় আমরা বাড়িয়ে দিই, সেটা কখনো 1 বছরের বেশি হয়, 1.5 বছর হয়, 2 বছর হয়। সো ডিপেন্ডস অন সার্কামস্টেন্সেস অ্যান্ড পেশেন্টস আদার কন্ডিশনস। ওকে, যেটা বলছিলাম যে ইনফার্টিলিটি তাহলে শুধুমাত্র একটা ওমেন অথবা ম্যান রিলেটেড না, ইট শুড বি আ কাপল। সো ফিমেলদের ইনফার্টিলিটি বা মেলদের ইনফার্টিলিটি আমরা কিভাবে বুঝবো? ডেফিনেটলি আমরা যখন ডক্টরের কাছে যাই, ওনারাও কিছু ইনভেস্টিগেশনস করতে দিচ্ছেন এবং আমরা তখন বুঝতে পারি যে কার মধ্যে আসলে ইস্যুসটা তৈরি হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি প্রথমে একটু আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কনসিভ যে প্রসেসটা, এটার কিন্তু 4টা মেইন স্টেপস আছে। সো এই 4টা মেইন স্টেপসের মধ্যে প্রথম স্টেপস হচ্ছে যে একটি মেইলের ম্যাচিউর অ্যান্ড হেলদি স্পার্ম থাকতে হবে এবং একটি ফিমেলের ম্যাচিউর অ্যান্ড হেলদি এগ থাকতে হবে। সো দিস টু ইজ এসেনশিয়াল। হ্যাঁ, তো ফার্স্ট একটা মেইলের গুড অ্যান্ড হেলদি স্পার্ম ইজ নিডেড ফর কনসেপশন, অ্যান্ড সেকেন্ড ইজ আ হেলদি এগ ইজ নিডেড ফর কনসেপশন ফ্রম আ ফিমেল, and third is
এই স্পার্ম এবং এগ যখন ইউনাইট হচ্ছে তখন তার একটা প্রপার ট্রান্সপোর্টেশন থাকতে হবে। সো ফেলোপিয়ান টিউব বলে আমাদের একটা টিউব আছে, যেই টিউবের থ্রুতে আমাদের এই ইউনাইট এগ অ্যান্ড স্পার্ম ইউটেরাসে যাচ্ছে। সো সেই স্টেপটাকে আমরা বলছি ট্রান্সপোর্টেশন। অ্যান্ড দ্য ফোর্থ স্টেজ ইজ ইমপ্ল্যান্টেশন। যখন এটা ইউটেরাসে যাচ্ছে, ইউটেরাসের ওয়ালে এটাকে ইমপ্ল্যান্ট হতে হবে প্রপারলি। সো এই 4টা স্টেপের কোনো একটা স্টেপ যদি বাধাগ্রস্ত হয় তখন কিন্তু ওই কাপলটা আর কনসিভে যেতে পারছেন না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মেক শিওর যে এই 4টা স্টেপস আপনার বডিতে প্রপারলি হচ্ছে। সো প্রথম স্টেপ যেটা আমি আজকে মেনলি ইনফার্টাইল কখন বলছি, প্রথম স্টেপ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশন অথবা ইমপ্ল্যান্টেশন কোনোটাই সাকসেসফুল হবে না। সো ইট মেক শিওর যে ফিমেলের এগ শুড বি হেলদি অ্যান্ড ম্যাচিউর, অ্যান্ড মেল যিনি পার্টনার থাকবেন ওনার স্পার্ম শুড বি হেলদি অ্যান্ড ম্যাচিউর। সো এই দুটো যদি আপনি আগে মেক শিওর করেন, দেন থার্ড স্টেজ যে ট্রান্সপোর্টেশন, ফেলোপিয়ান টিউবের মধ্যে কোনো ইস্যুস আছে কিনা, দেন দ্য ফোর্থ স্টেজ ইজ ইমপ্ল্যান্টেশন, যে ইউটেরাসের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা ওটা আইডেন্টিফাই করতে হবে যদি কোনো কাপলের ইনফার্টিলিটি থাকে। তাহলে আমরা আজকে আসলে প্রথম টপিকটা নিয়ে কথা বলবো। প্রথম দুটো ইম্পর্টেন্ট, যে ফিমেল এবং মেলের যে একটা হেলদি স্পার্ম এগ লাগছে সেটা আসলে আপনি কিভাবে এনশিওর করবেন। সেটার জন্য আরও আগের যদি স্টেজ, একটা প্রপার ইন্টারকোর্স প্রপার টাইমে করতে হচ্ছে। সো এইখান থেকে আমরা ডায়াবেটিসকে কেন নিয়ে এসেছি, বিকজ একটা প্রপার টাইমে যখন একটা কাপলকে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের সাজেশন দেওয়া হয়, মেক শিওর যে দ্যাট কাপল আর রেডি টু ডু দ্যাট। সো সেইখানে আমাদের ডায়াবেটিস অনেক ধরনের প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করে। আমি আজকে যদি চিন্তা করি যে আমাদের ওয়ার্ল্ডে প্রায় 750 কোটি মানুষের মধ্যে, যদি আমার স্ট্যাটিস্টিক্সটা রাফলি একটা স্ট্যাটিস্টিক্স বলছি, অ্যাবাভ 400 কোটি 400 কোটির উপরে মানুষ কিন্তু ডায়াবেটিসে ভুগছেন। এবং ডায়াবেটিসের মধ্যে এই যে পার্সেন্টেজটা বললাম, মোর দ্যান 60% আই থিঙ্ক, সো 55 to 60% আর সাফারিং ফ্রম ডায়াবেটিস। এবং সেখানেও যদি আমি একটু সেগমেন্ট করি তাহলে অ্যাবাউট among them both male and female about 70% are male. সো ছেলেদের সংখ্যা বা পুরুষের সংখ্যা ডায়াবেটিসে বেশি। কেন বেশি? কারণ এশিয়ার এই কন্টিনেন্টের কথা চিন্তা করি, এখানে আসলে পুরুষরাই বেশি আনহেলদি লাইফস্টাইল লিড করছেন, বিকজ ওনারা অফিস করছেন, ওনারা বেশি আউটগোয়িং, ওনারা হয়তো বা স্মোকার, অ্যান্ড দে আর যেহেতু যারা সারাদিন অফিস করেন, বাইরে জাঙ্ক ফুড অনেক খাওয়া হচ্ছে, অবেসিটি বেড়ে যাচ্ছে। সো সুগার খাওয়া বেশি হচ্ছে, কার্বস খাওয়া বেশি হচ্ছে। এই কারণে এই দিকটাতে ছেলেদের ডায়াবেটিসটা কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি। এবং আমরা আগে চিন্তা করতাম যে ডায়াবেটিস আসলে আফটার 40 পর থেকেই সাধারণত টাইপ 2 ডায়াবেটিস সেটা হয়ে থাকে। কিন্তু এখন নিউ স্ট্যাটিস্টিক্স ইটস ডিফারেন্ট। এখন কিন্তু আমরা অ্যাবাভ 30তেও প্রচুর ডায়াবেটিস রোগী দেখছি এবং প্রচুর ডায়াবেটিস রোগী পাচ্ছি। তবে আনফর্চুনেটলি ডায়াগনোসিস অনেক দেরি করে হয়, বিকজ আমরা এখনও এটাতে অ্যাওয়্যার না যে 30-র পরেই, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, আই মিন ফাদার মাদার অথবা ভাই বোনদের ডায়াবেটিস আছে, ওনারা কিন্তু ইনভেস্টিগেশনে খুব একদম 30-এর পরেই একটা ফলো আপে ডক্টরের সাথে থাকতে হবে। কেন? কারণ হচ্ছে এদের পসিবিলিটিস, ডায়াবেটিস হওয়ার পসিবিলিটিস নর্মাল মানুষের যাদের ফ্যামিলি হিস্ট্রি নেই তাদের থেকে অবশ্যই বেশি। ফার্দার মোর যারা একটু অবেজ আছেন, অথবা যাদের কোলেস্টেরল ইস্যুস আছে, অথবা যাদের ফ্যাটি লিভার আছে, এসব ক্ষেত্রেও কিন্তু আমাদের আফটার 30 ডায়াবেটিস ফলো আপে সবসময় থাকা উচিত। সো ডায়াবেটিসকে আমি আগেও বলেছি যে ডায়াবেটিস এখন আর একটা সিঙ্গেল ডিজিজ না, ইটস আ মেটাবলিক সিনড্রোম, যেখানে ডায়াবেটিস ছাড়াও আরও কিছু সিনড্রোম আছে, হাই কোলেস্টেরল, লো HDL,
দেন hypertension and increased blood sugar, increased TG. সো এই 5টা পয়েন্ট যেটা যাদের মধ্যে থাকে তাদেরকে আমরা বলি মেটাবলিক সিনড্রোমের পেশেন্টস। কেন বলছি, কারণ এই 5টা জিনিস একটি আরেকটির সাথে খুবই কানেক্টেড। সো ডায়াবেটিস যদি কারো থাকে তাদের খুব সম্ভাবনা থাকে প্রথমেই নাম্বার 1 যে লিভার মেটাবলিজমে ইস্যুস হয়, কার্বস মেটাবলিজম ইস্যুস হয়, তখন দেখা যায় যে লিভারে লিপিড মেটাবলিজমটা ঠিক মতো হচ্ছে না এবং সেখান থেকেই হাই টিজি এবং লো এইচডিএল হয়ে যাচ্ছে। আবার যদি আপনি চিন্তা করেন যে ব্লাড ফ্লো মেটাবলিজম না হলে ব্লাড ফ্লোটা ঠিক মতো মেনটেন হয় না, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে পেশেন্ট হাইপার টেনশনে চলে যাচ্ছে। দেন আবার আপনি যদি চিন্তা করেন যে যদি ব্লাড সুগারটা বেশি থাকে, যেটাকে আমরা ডায়াবেটিস বলছি, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স শুরু হচ্ছে। সো এগুলো সবই মেটাবলিজম রিলেটেড প্রবলেমস। দ্যাটস ওয়াই ডায়াবেটিস একটি ওয়ান অফ মেটাবলিক সিনড্রোম। এবং এটা কেন এত অ্যালার্মিং, বিকজ এই 5টা ফ্যাক্টর যে কোনো মানুষের জন্য হাই রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। সো হার্ট ডিজিজের জন্য এই 5টা ফ্যাক্টর খুবই হাই রিস্ক ফ্যাক্টর। এগুলো হচ্ছে সব ইন্টারনাল ফ্যাক্টর। হার্ট ডিজিজের জন্য কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছেন, যেরকম স্মোকিং, ওভার স্ট্রেস, অ্যালকোহল, দে আর অ্যানাদার পার্ট এক্সটার্নাল। সো ইন্টারনালটাকে যদি আপনি কিওর করেন, এক্সটার্নাল ইজ ইন ইউর হ্যান্ড, এটা আপনি কন্ট্রোল করতে পারছেন, বাট ইন্টারনাল কন্ডিশনটাকে ডেফিনেটলি আপনার একটি ট্রিটমেন্ট এবং একটি মেনটেন্যান্স লাইফের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস এরকম একটা ডিজিজ, এইগুলো যখন একটা হার্ট ডিজিজকে যেরকম এক্সাজারেটেড করে, ঠিক একইভাবে সিঙ্গলি ডায়াবেটিস যারা পুরুষ আছেন, মেল যেসব রোগী আছেন, তাদের ডেইলি যে সেক্সুয়াল লাইফ সেখানেও কিন্তু হ্যাম্পার করে। এখানে প্রচুর সেক্সুয়াল ডিসফাংশনের পেশেন্টস আমরা পাচ্ছি উইথ ডায়াবেটিস, সাফারিং ফ্রম ডায়াবেটিস, এবং এটা খুব আর্লি এজে হচ্ছে। ফিমেলদের ডায়াবেটিস সাধারণত আফটার 40 হচ্ছে, বিকজ ওনাদের লাইফস্টাইল একটু বেটার, বাট মেলদের বেশি হচ্ছে বিকজ অফ দেয়ার লাইফস্টাইল অ্যান্ড জেনেটিক ডিজিজ অ্যান্ড ফর এভরিথিং। সো অফকোর্স সেই জন্য আমি বলবো যে মেলদের এই ব্যাপারে খুবই সচেতন থাকা উচিত, যে কিভাবে আমরা যদি একটা ডায়াবেটিস পেশেন্টের যেন সেক্সুয়াল ডিসফাংশন এটা ডেভেলপ না করে, বিকজ এই সেক্সুয়াল ডিসফাংশন যদি ডেভেলপ করে তখনই কিন্তু ইনফার্টিলিটি ওই কাপলের মধ্যে একটা ওয়ান অফ দ্য রিজন, রাইট? সো যদি ফিমেল পার্টনারের কোনো ইস্যুসে না থাকে, মেল পার্টনারের সেক্সুয়াল ডিসফাংশনের জন্য যেই সময়টাতে আমরা ইন্টারকোর্সের জন্য অ্যাডভাইস করি, সেই সময় যদি সেক্সুয়াল ডিসফাংশন থাকে মেল পার্টনারের, তখন কিন্তু টাইমলি সেই ইন্টারকোর্সটা হচ্ছে না এবং সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি একটা বিরাট ইস্যুস হয়ে যাচ্ছে কাপলের জন্য। আমি একটা কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। অনেকেই প্রোগ্রাম দেখছেন, আমাকে ধন্যবাদ জানাচ্ছেন, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমার এই প্রোগ্রামগুলো রেগুলার দেখছেন এবং আমাকে ইন্সপায়ার করছেন টু শেয়ার মাই ইনফরমেশন। সো একজন কোয়েশ্চেন করেছেন, হাউ ডু ইউ ট্রিট ডায়াবেটিস অ্যাট ইউর সেন্টার? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে যেহেতু ইনফার্টিলিটি নিয়ে আজকে বেশি কথা বলবো, সো ডায়াবেটিস নিয়ে এতটুকুই বলছি যে আমি কিভাবে ট্রিট করি। আমাদের ইডব্লিউ ভিলা মেডিকা পেজই আছে, আমার নিজস্ব একটি পেজ আছে ডক্টর খালেদা এদিব বিনতে আবদুল্লাহ, সেখানে আছে। তারপরও আপনার কোশ্চেনকে আমি ছোট্ট করে অ্যাড্রেস করে দিচ্ছি যে আমরা এখানে ডায়াবেটিসকে থ্রু স্টেম সেল অ্যান্ড কিছু বায়োলজিক্যাল প্রোডাক্ট ইউজ করে ট্রিটমেন্ট করছি, যেটি আপনার ডায়াবেটিসের মেইন দুটি কারণ, যে একটি হচ্ছে যে প্যানক্রিয়াস সেলসগুলা বয়সের সাথে সাথে ডিসফাংশনিং হয়ে যাচ্ছে, সেটাকে আমরা আবার ফাংশনিং করে দেওয়ার জন্য অ্যাড্রেস করছি, এবং আরেকটি হচ্ছে যে লং টাইম কার্বস নেওয়ার জন্য কিছু ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করছে বডিতে, সেটাকে আমরা কনভার্ট করছি সেন্সিটিভিটিতে থ্রু স্যালাইন। সো বায়োলজিক্যাল প্রোডাক্ট, সো আমরা এখানে স্টেম সেল এবং কিছু বায়োলজিক্যাল প্রোডাক্ট ইউজ করে আমাদের সেন্টারে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে ডায়াবেটিস ট্রিট করছি। এবং এই আমরা আমাদের এই ওয়ার্ল্ডের 21তম ব্রাঞ্চ, এছাড়াও আরও 25টা দেশে এটির ব্রাঞ্চ রয়েছে, এবং আমাদের জার্মানির যে মাদার ব্রাঞ্চ তারা অ্যাবাউট 71 কান্ট্রিজে স্টেম সেল সাপ্লাই করছেন। সো ডেফিনেটলি বুঝতে পারছেন যে আমাদের ট্রিটমেন্ট উইল বি এফেক্টিভ। ওকে, আরেকজন কোয়েশ্চেন করেছেন,
Can you please tell me how fatty liver grade 2 patients suffer from infertility? অফকোর্স, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, আমি আপনার কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করে আমার আলোচনাকে কন্টিনিউ করছি। সো আপনার কোয়েশ্চেনটা অবশ্যই ছিল, আমি বলছিলাম যে যাদের ডায়াবেটিস আছেন তাদের একটি মেটাবলিজমের ইস্যুস হয় এবং লিভারে মেটাবলিজম ঠিকমতো হয় না। সো লিপিড প্রোফাইল যখন আমরা করি, আমরা তখন ইনক্রিজ টিজি, ডিক্রিজ এইচডিএল এগুলো পাচ্ছি, এবং এগুলো সবই ইন্ডিকেট করে যে আপনার লিভার ইজ নট ফাংশনিং গুড। এবং লিভারের কোথাও ফ্যাটি লিভার যেটা বলছেন সেটার ক্ষেত্রে যেটা হয় যে ফ্যাটি লিভার হলে লিভারের যে সেলসগুলো আছে তার মধ্যে ফ্যাট ডিপোজিট হয়, যেহেতু মেটাবলিজম ঠিক মতো হতে পারছে না। সো ফ্যাট ডিপোজিট হয় এবং সেখান থেকে পার্সেন্টেজের উপরে আমরা গ্রেড 1, গ্রেড 2 এভাবে সিলেক্ট করছি। সো গ্রেড 2 যাদের ফ্যাটি লিভার আছেন ডেফিনেটলি তাদের অবেসিটি থাকবেন, এবং এতে যেটা হচ্ছে যে যদি ফ্যাট লিপিড ঠিকমতো মেটাবলিজম না হয়, ফ্যাটি হয়ে যাচ্ছে, এবং লিভারের আদার ফাংশনসগুলো যদি ঠিকমতো না হয়, তখন একটা হরমোনাল ইমব্যালেন্স চলে আসে বডিতে, এবং এই হরমোনসের মধ্যে সেক্সুয়াল হরমোনসও ওয়ান অফ দ্য রিজন বা ওয়ান অফ দ্য হরমোনস। সো সেক্সুয়াল হরমোনও যখন ডিসফাংশন শুরু হয়ে যায়, তখন কিন্তু একজন ছেলে অথবা মেয়ে, সাধারণত ফ্যাটি লিভার আমরা পুরুষদেরই বেশি দেখি, মেয়েদের একটু কম দেখি। সো ইনফার্টিলিটি গ্রো করছে বিকজ লিভারের যে মেটাবলিজম প্রক্রিয়া আমাদের বডির সমস্ত কিছুকে কন্ট্রোল করে। আমরা যে ফুড ইনটেক করছি, যে মেডিসিন ইনটেক করছি, যে ড্রিঙ্ক নিচ্ছি, সব কিছুই কিন্তু লিভারের থ্রুতে মেটাবলিজম হচ্ছে। সো লিভার যদি ঠিকমতো ফাংশনিং না হয়, সেক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায় বডিতে, এবং তার মধ্যে সেক্সুয়াল হরমোন ওয়ান অফ দ্যাম। সো সেক্সুয়াল হরমোন পুরুষদের জন্য টেস্টোস্টেরন মেইনলি, এছাড়াও ডিএইচএ আছে, কর্টিসল আছে, ফিমেলদের জন্য ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। সো এগুলো যদি ঠিকমতো মেটাবলিজম বডিতে না হতে পারে, বিকজ আপনি বিভিন্ন সোর্স থেকে, এটা ইন্টারনাল সোর্স থেকে হরমোনসগুলো আমাদের আছে, এক্সটার্নাল কিছু ফ্যাক্টরের মাধ্যমে এগুলো অ্যাক্টিভেটেড হয়। সো সেই মেটাবলিজম প্রক্রিয়াটা যদি ঠিক না থাকে বডির, সেই ক্ষেত্রে ধরেন আমার বডিতে অলরেডি ইন্টারনালি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আছে, বাট এগুলো প্রপারলি কাজ করার জন্য কিছু ভাইটামিনস, মিনারেলস ইজ এসেনশিয়াল, যেগুলো আমরা আমাদের ডেইলি সোর্স অফ ফুড থেকে পাচ্ছি। সেগুলো যদি বডিতে ঠিকমতো মেটাবলিজম না হয়, সেই ক্ষেত্রে ওই মিনারেলস অথবা মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলো ডেফিসিয়েন্সি হয়ে যায়। ডেফিসিয়েন্সি না থাকলে ওই হরমোনগুলো ঠিকমতো অ্যাক্টিভ হওয়ার জন্য, আমার বডিতে হরমোনগুলো আছে, বাট সেগুলোকে অ্যাক্টিভ হওয়ার জন্য যে কোফ্যাক্টরগুলো আছে সেগুলো যদি সাফিসিয়েন্ট না থাকে, তখনই কিন্তু হরমোনগুলো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, দে আর নট অ্যাক্টিভ, রাইট? সো যখন হরমোন অ্যাক্টিভ না, বিশেষ করে সেক্সুয়াল হরমোন, ইন কেস অফ ইনফার্টিলিটি, তখন ডেফিনেটলি লিভার স্টেজ গ্রেড 2 যেটা আপনি বলছেন, লিভার ফ্যাটি লিভারের ক্ষেত্রে ইনফার্টিলিটি একটি খুব ইম্পর্টেন্ট রিলেশন এবং কানেকশন আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওকে, অনেক যেখানে ছিলাম আমাদের আলোচনায় যে পুরুষদের সেক্সুয়াল ডিসফাংশন একটা কাপলের ইনফার্টিলিটির ওয়ান অফ দ্য কজ। সো এখন আসলে আমি যদি একটু চিন্তা করি যে সেক্সুয়াল ডিসফাংশনের মধ্যে আমাদের দেশে পুরুষরা মেইনলি বেশি কোনটাতে সাফার করে, তার মধ্যে খুব বেশি সাফার করে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। সেক্সুয়াল হরমোনগুলো ঠিকমতো কাজ করতে না পারায় ডিজায়ার কমে আসে, সেটা যেরকম একটি কজ। আরেকটি কজ হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যেটাকে আমরা বলি ইডি, সবার কাছে খুব পরিচিত একটা নাম। সো ইডি ডেভেলপ করার বা ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করার মেইন কজের মধ্যে নাম্বার 2 বা সেকেন্ড কজই হচ্ছে ডায়াবেটিস। নাম্বার 1 ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেটাও কোনো না কোনোভাবে কিন্তু ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, বিকজ আমি প্রথমেই বলেছি যে 5টা পয়েন্ট আছে যেগুলো আমরা বলছি যে রিস্ক ফ্যাক্টর ফর ইউর কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার মধ্যে ডায়াবেটিস ওয়ান অফ দ্যাম। তো সেভাবে যদি আপনি কাউন্ট করতে চান, তাহলে কিন্তু ডায়াবেটিস নাম্বার 1-এ চলে আসে। টিল নাও আমরা ডায়াবেটিস কার্ডিওভাস্কুলারকে 1-এ রেখেছি, এবং ডায়াবেটিস ইজ সেকেন্ড মেজর কজ ফর ইরেকটাইল ডিসফাংশন। সো এছাড়াও ইরেকটাইল ডিসফাংশনের অনেকগুলো কারণ আছে, বিকজ
ইরেকটাইল ডিসফাংশন জিনিসটা কি সেটা যদি আমরা একটু চিন্তা করে দেখি বা ডেফিনেশনটা দেখি, যেটা আমি টেক্সট বুক ডেফিনেশন বলি, যে যেটা হয় যে ইন্টারকোর্সের সময় পেনিস ঠিক মতো ইরেক্ট হচ্ছে না, অথবা ইরেকশনের টাইমটা অনেক কমে যাচ্ছে। সো এইসব ক্ষেত্রে আমরা বলছি ইরেকটাইল ডিসফাংশন, কিন্তু মেক শিওর যে এটা ফ্রিকুয়েন্টলি হচ্ছে। সো একটা পুরুষের যদি অল অন এ সাডেন ইন ওয়ান্স আ মান্থ বা টুয়াইস আ মান্থ কোনো একটি আদার্স ফ্যাক্টরের জন্য, লাইক ফর ডিউ টু স্ট্রেস or due to any disease condition, fever, weakness, এই কারণে যদি হঠাৎ করে কারো ইরেকশন না হয়, দ্যাটস নট ইডি, আমরা সেটাকে ইডি বলতে পারি না। সো ইডির ডেফিনেশনটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি, এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে মর্নিং যে ইরেকশনটা হয় সেটা যদি কারো না হয় সেক্ষেত্রে আমরা তাকে ইডি বলবো। সো এবং কন্টিনিউয়াস, কোনোদিন আপনি অসুস্থ থাকতেই পারেন, টায়ার্ড থাকতে পারেন, ইটস অ্যাবাউট মাসেল অ্যান্ড ব্লাড ফ্লো। সো এখানে ইভেন ইটস অ্যাবাউট ইউর ইমোশন। সো ইমোশনালি কোনো কারণে আপসেট যদি থাকেন, কোনো স্ট্রেস থাকে, সেগুলোর জন্য যদি ইডি ডেভেলপ করে, ডেফিনেটলি আপনাকে ওই ফ্যাক্টরগুলোকে আগে মিনিমাইজ করতে হবে। তখন তারপরেও যদি ইডি কন্টিনিউ হয়, দেন আপনি বলতে পারেন যে এটা ইরেকটাইল ডিসফাংশন। বাট অল অন এ সাডেন মাসে এক দুবার ইট ক্যান বি হ্যাপেন, ইটস নট ডায়াগনোসড এজ ইরেকটাইল ডিসফাংশন। একটি কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। Ma'am, my one of friend, she is facing problem regarding infertility. Do you have a permanent solution for this? Okay, so এই ক্ষেত্রে কাপলের মধ্যে আপনি বলছেন যে she, right, suffering from infertility. Of course, we have treatment for infertility, but female infertility. সো একইভাবে বলবো যে ফিমেল ইনফার্টিলিটির কে আমি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্রাকচারাল রিজন, আর একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, রাইট? স্ট্রাকচারাল রিজন বলতে বোঝাচ্ছি কারো ফেলোপিয়ান টিউবে যদি কোনো টিউমার থাকে, যেখান থেকে আমি বলেছিলাম যদি ইফ ইউ ক্যান রিমেম্বার যে থার্ড স্টেজ অফ কনসিভ, যে ট্রান্সপোর্টেশন, একটা গুড স্মুথ ট্রান্সপোর্টেশন হতে হবে ফ্রম দ্য ভেজাইনা টু দ্য ইউটেরাস, দেয়ার ইজ এ ফ্যালোপিয়ান টিউব। সো ওখানে থ্রুতে একটা প্রপার স্মুথ ট্রান্সপোর্টেশন হতে হবে। সো টিউবে যদি কোনো টিউমার অথবা কোনো সিস্ট এই ধরনের কিছু থাকে, সেটাকে আমি বলছি স্ট্রাকচারাল প্রবলেম। সো এই ক্ষেত্রে সার্জারি অথবা কোনো মেডিসিন দিয়ে এগুলোকে আগে কমাতে হবে। বাট যেটা হচ্ছে নন স্ট্রাকচারাল প্রবলেম বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য ইনফার্টিলিটি, ডেফিনেটলি উই ট্রিট। মানে হরমোনাল ইমব্যালেন্সটা কেন হচ্ছে সেই রুট অফ কজটা জেনে নিয়ে দেন আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ছাড়াই স্টেম সেলের মাধ্যমে ইনফার্টিলিটি ট্রিট করছি। এবং হরমোন রিপ্লেসমেন্ট ছাড়াই কথাটাকে আমি খুব ইম্পর্টেন্স দিচ্ছি এই কারণে, বিকজ হরমোন রিপ্লেস করলে সেগুলোর অনেক সাইড ইফেক্টস থাকে। সেটা এখন যারা ডক্টররা দিচ্ছেন সেটাকে মানে উইথ কমন আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছেন, বাট এর চেয়ে বেটার হচ্ছে স্টেম সেল, যেটা আপনাকে রুট অফ কজ, কী কারণে আপনার হরমোনাল ইমব্যালেন্সটা হয়েছে, কোন সেলের ডিসফাংশনের জন্য কোন স্পেসিফিক হরমোনটা অ্যাক্টিভ হতে পারছে না, সেইটাতে যদি আমরা কাজ করি, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ অ্যান্ড গুড ট্রিটমেন্ট ফর ইনফার্টিলিটি ফর আ ফিমেল, যদি ইফ ইট ইজ হরমোনাল কজ। স্ট্রাকচারাল কজ হলে ডেফিনেটলি স্ট্রাকচারাল কজটাকে রিমুভ করতে হবে, দ্যার ইজ নো অপশন। বাট যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, উই ক্যান ডু। সো আচ্ছা, আমি যেখানে ছিলাম আমরা আসলে ইরেকটাইল ডিসফাংশনের কথা বলছিলাম, যে কজেস অফ ইরেকটাইল ডিসফাংশন, নাম্বার 1 কার্ডিওভাস্কুলার ডিজিজ, নাম্বার 2 ডায়াবেটিস। সো যদি আমি রিলেশন কম্পেয়ার করি, ডায়াবেটিস নাম্বার 1-এ চলে আসে, and about hypertension, blood flow. It's erection is all about your blood flow. পেনিসের যে মাসেলগুলো থাকে যখন একটা সেক্সুয়াল ডিজায়ার শুরু হয় একটা ম্যানের মধ্যে, একটা পুরুষের মধ্যে, তখন যে পেনিসের মাসেলগুলো থাকে সেগুলো আসলে রিল্যাক্স হয়ে যায়। সো দে ক্যান গিভ মোর স্পেস ফর ব্লাড ফ্লো। সো ওই সময় ওই জায়গাটা প্রচুর ব্লাড ফ্লো চলে আসে। সো এই ব্লাড ফ্লোটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। সাধারণত যাদের হাইপার টেনশন থাকে তাদের ব্লাড ফ্লো অবস্ট্রাকশন হয়, এই জন্যই কিন্তু হাইপার টেনশন হচ্ছে, যে ব্লাডের যে রক্তের যে গতি সেটাকে কোনো কারণে অবস্ট্রাকল থাকে, এই কারণে হাইপার টেনশন হয়। সো যদি হাইপার টেনসিভ পেশেন্ট থাকে, এটা তাদের পসিবিলিটিস আছে যে পেনিসের প্রপার ব্লাড ফ্লো ডিউরিং ইন্টারকোর্স অনেক সময় আসে না। সো ইটস আ ভেরি বেসিক কজ। হ্যাঁ, সো অনেকে ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন, আপনারা বিভিন্ন মেডিসিন নিচ্ছেন, বিভিন্ন
ট্রিটমেন্ট নিচ্ছেন, আমরাও করছি, পিশট বা শক ওয়েভ যেগুলো বলে। সো ইট অল উইল বি অ্যাক্টিভ বা ওয়ার্ক ওয়ান্স ইউ আর ফ্রি ফ্রম অল আদার কন্ডিশনস। লাইক আপনার হাইপার টেনশন আছে, আপনি যতই মেডিসিন নিচ্ছেন, আপনি যতই পিশট বা শক ওয়েভ নিচ্ছেন, আপনি যদি হাইপার টেনশন কন্ট্রোল না করেন, ওখানে যে প্রপার ব্লাড আসতে না পারে, অবস্ট্রাকল থাকে, তাহলে কিন্তু দিস মেডিসিন আর নট গনা ডু ওয়ার্কিং, সো দিস পিশটস উইল নট গনা ডু। সো এই জন্য পিশটস অথবা শক ওয়েভ অথবা মেডিসিন ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট ফর ইরেকটাইল ডিসফাংশন, বাট ডেফিনেটলি আপনাকে অবশ্যই বেসটাকে ঠিক করতে হবে। বেস হচ্ছে you should be free of diabetes or control diabetes. You should be control hypertension. You should hypertension আপনি কন্ট্রোল করতে হবে, ডেফিনেটলি এনশিওর করতে হবে কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা। সো এই জিনিসগুলো যখন আপনি ট্রিট করতে থাকবেন, তখন তারপরে এগুলোকে আগে ঠিক করে নিয়ে দেন ইউ শুড ইউজ এনি মেডিসিন অর পিশট অর শক ওয়েভ। এবং যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, টেস্টোস্টেরন কম আছে, ডিএইচএল লেভেল ঠিক নেই, সো ডিএইচইএ ইজ এ ভেরি গুড হরমোন ফর সেক্সুয়াল ফাংশন। সো এগুলো আসলে দেখতে হবে এবং এগুলোকে ব্যালেন্স করতে হবে। সো এগুলো ব্যালেন্স করার পরই পিশট, শক ওয়েভ or any kind of medicine, though আমি কোনো মেডিসিন সাজেস্ট করি না, আই সাজেস্ট অলওয়েজ পিশট or শক ওয়েভ। সো মেডিসিনটা একদম যতটুকু অ্যাভয়েড করা যায়, বিকজ দে হ্যাভ লটস অফ সাইড ইফেক্টস অ্যাজ ওয়েল। সো যেটা বলছিলাম, কজের মধ্যে আরও কিছু কজ আছে, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, ইরেকটাইল ডিসফাংশন, তাদের ক্ষেত্রেও হতে পারে। বিকজ একই কথা যে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে সাধারণত হিমোগ্লোবিন লেভেল কমে যায়, এবং হিমোগ্লোবিন লেভেল যদি কমে যায়, সেই ক্ষেত্রে যেটা হয়, হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনকে ক্যারি করে আমাদের বডিতে। হ্যাঁ, সো যখন হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে বা অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, ডেফিনেটলি ব্লাড ফ্লো হ্যাম্পার হচ্ছে। সো ব্লাড ফ্লো হ্যাম্পার হলো মেকানিজম একই, যে যদি রাইট টাইমে পেনিসের মধ্যে মাসেল রিল্যাক্স হলো কিন্তু ব্লাড ফ্লো আসতে পারলো না, ইরেকশন কিন্তু সেখানে হবে না। এছাড়াও আমাদের যেটা বলছিলাম, অ্যাংজাইটি, স্ট্রেস, দেন ডিপ্রেশন, স্লিপ ডিসঅর্ডার, অ্যান্ড অ্যানাদার থিং ইজ ড্রাগ অ্যাবিউজিং। যারা অনেক বেশি অ্যালকোহলিক, অনেক বেশি ড্রাগস নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করতে পারে। সো যে এগুলো সব এক্সটার্নাল কজ, যেটা বললাম, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ড্রাগ অ্যাবিউজ অর অ্যালকোহল, সো ইটস অল ইন ইউর হ্যান্ড। সো আপনি যে এগুলোকে স্মোকিং, টোব্যাকো, সো এগুলো যখন আপনি কন্ট্রোল করবেন, তখন আপনি কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের 50% ট্রিটমেন্ট নিজেই করে ফেলছেন, অ্যান্ড দ্য রেস্ট 50% আমরা করছি। কীভাবে? আপনার বেসটাকে আগে ঠিক করছি, যে মেক শিওর যে ডায়াবেটিস কন্ট্রোলে আছে, হাইপারটেনশন কন্ট্রোলে আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ কন্ট্রোলে আছে, আপনার স্লিপ ডিসঅর্ডারে স্লিপিং প্যাটার্নটা ঠিক হয়ে গেছে, দেন উই উইল গো ফর পিশট অর শক ওয়েভ অর এনিথিং। সো অনেক সময় দেখা যায় যে এই বেসিক জিনিসগুলো করে ফেললেই না, ইরেকটাইল ডিসফাংশনের জন্য ফার্দার মোর আর এমন এক্সট্রা তেমন কিছু লাগে না, আবার অনেক সময় লাগে। সো ডিপেন্ডস অন পেশেন্টস কন্ডিশন। একজন কোয়েশ্চেন করেছেন, ম্যাম, আর অল ডায়াবেটিস পেশেন্টস ফেসিং ইনফার্টিলিটি প্রবলেমস? Not for all, okay? So it's not like যে সব ডায়াবেটিসের পেশেন্টের ইনস্ট্যান্টলি ইনফার্টিলিটি প্রবলেম থাকবে, but most of them yes. And not infertility, it's sexual dysfunction, and sexual dysfunction যদি আপনার কনসিভের সময় হয়, definitely it is cause of infertility. So হ্যাঁ, ডায়াবেটিস, ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্ট যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস আছে, more than 3 years or more than that, তাদের অবশ্যই একটা সেক্সুয়াল ডিসফাংশন আসে, এবং সেটা হতে পারে ইরেকটাইল ডিসফাংশন, সেটা হতে পারে যে লেস সেক্সুয়াল ডিজায়ার, সেটাও হতে পারে। বিকজ কন্টিনিউয়াস ডায়াবেটিসের জন্য আপনার মধ্যে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয় অবশ্যই, সো আপনার মধ্যে একটা পেশেন্টের মধ্যে একটা উইকনেস থাকে, সবসময় একটা ল্যাথার্জিক ভাব থাকে। সো এবং ডায়াবেটিস যেহেতু আদার্স হরমোনস রিলেটেড, সো বডিতে স্টিমুলেশন দেওয়ার জন্য বা এনার্জি দেওয়ার জন্য যে হরমোনগুলো প্রপারলি সিক্রেট হওয়ার কথা, সেগুলো কিন্তু হ্যাম্পার হয়। সো ডেইলি অ্যাক্টিভিটিস হ্যাম্পার হয়, ডিপ্রেশন চলে আসে, সেখান থেকে কিন্তু ডেফিনেটলি তখন সেক্সুয়াল ডিসফাংশন ডেভেলপ করে। ক্রনিক ডায়াবেটিস পেশেন্ট, ইয়াস,
মোস্ট অফ দ্য কেসেস আমরা পেয়েছি যে যদি ইফ ইট ইজ মোর দ্যান 3 years দে আর ডেভেলপিং স্লোলি সেক্সুয়াল ডিসফাংশন। সেক্সুয়াল ডিসফাংশনের একটা পার্ট হচ্ছে যেটা বলছি ইরেকটাইল ডিসফাংশন, হ্যাঁ, এবং এই দুটো মিলেই কিন্তু যদি এটা একটা ফার্টাইল কাপলের জন্য চিন্তা করি, লাইক দ্য ফিমেল এজ শুড বি বিটুইন 18 to 45, এই এজে যখন আমরা বাংলাদেশের জন্য 45, বাইরের রিপ্রোডাক্টিভ এজ আরও বেশি। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি তখন কনসিভ করার চেষ্টা করেন, সো ডেফিনেটলি ডায়াবেটিস তখন একটা অনেক বড় ভূমিকা পালন করে, মেল পার্টনার আর ফিমেল পার্টনার হোয়াট এভার। সো মেল পার্টনারের কথাই আমি আজকে আলোচনা করছি যে তাদের ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে। সো রাইট টাইমে যদি আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা আসে না। সো দ্যার ইজ আ টাইম, রাইট? যারা আপনারা কনসেপ্ট করার চেষ্টা করেন সবাই জানেন দ্যার ইজ আ স্পেসিফিক টাইম, যে যখন থেকে ওভুলেশন শুরু হয় তার কতদিন থেকে আমাদের এই অ্যাক্টিভিটিসে যেতে হয়, এবং কখন অল টাইম ইটস নট এসেনশিয়াল, বাট ওই স্পেসিফিক টাইমে স্পেসিফিকভাবে ইরেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই জন্যই অবশ্যই ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্টই এই অর্থে ইনফার্টিলিটি অথবা সেক্সুয়াল ডিসফাংশন থেকে সাফার করছেন। সো আমি ছিলাম আমার কজেস অফ ইরেকটাইল ডিসফাংশনে, যেটা আমরা বললাম যে কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারি, কিছু জিনিসকে আমাদের কন্ট্রোল করতে হয়, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো। ওকে, সো এখন আমি যেটা চিন্তা করছি যে বা আপনারা যেটা ভাবতে পারেন যে ইরেকটাইল ডিসফাংশন হলে দেন হোয়াট আর দ্য নেক্সট স্টেপস। সো আমি প্রথমেই বলবো যে ইরেকটাইল ডিসফাংশন কখন, ডেফিনেশন শুড বি ভেরি ক্লিয়ার, রাইট? অল অন এ সাডেন আমার ইরেকশন হচ্ছে না, পেশেন্ট ইরেকশন হচ্ছে, সেটাকে আমি ইডি বলবো না। দ্যাটস আ সিরিজ অফ কনসিকুয়েন্স, দ্যাট শুড বি। তো সিরিজ অফ কনসিকুয়েন্সেস যখন থাকবে তখনই আমরা ইডি বলছি। তো যখন ইডি বলছি তখন আমি নেক্সট স্টেপস যে আমি হোয়াট আর দ্য ট্রিটমেন্টস। সো ট্রিটমেন্টস যদি আমি বলি, ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকার ক্ষেত্রে বলেন অথবা যে কোনো ডক্টরের কাছে গেলে যেটা করেন সাধারণত সবাই, যে মেডিসিনে ট্রাই করেন। সো ইটস টেম্পোরারি অ্যান্ড ইটস ডেফিনেটলি টেম্পোরারি। মেডিসিন কাজ করবে তখনই যখন আপনার ব্লাড ফ্লো ভালো আছে, যখন আপনার পেনিসের মাসেলগুলো প্রপারলি রিল্যাক্স করে আপনাকে স্পেস দিতে পারছে টু কাম দ্য ব্লাড ফ্লো, অ্যান্ড যখন আপনি আপনার বডিতে প্রপারলি হরমোনসগুলো কাজ করছে ফর সেক্সুয়াল ডিজায়ার। সো এই তিনটা কম্বিনেশনে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনে ট্রিটমেন্ট করতে হবে, তাই না? সো আপনাকে অবশ্যই যে কোনো একটা শুধু মেডিসিন খেয়ে ফর 2 hours or 3 hours, নো, it's not the permanent treatment, and sometimes it's harmful for patients. অনেক পেশেন্টস অনেক ইঞ্জেকশন নিচ্ছেন, আমার কাছেও অনেক পেশেন্ট নিচ্ছেন, অ্যান্ড দে আর সাফারিং ফ্রম various kind of difficulties sometimes, like long time erection. It's a very dangerous thing. হার্ট ডিজিজ পেশেন্টদের জন্য তো খুবই খারাপ। সো অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা আসপেক্ট চিন্তা করে ট্রিটমেন্টে যেতে হবে। সো নাম্বার 1, যে আপনার কোনো মেন্টাল ডিসঅর্ডার অথবা স্ট্রেস অথবা স্লিপ ডিসঅর্ডার অথবা ওভার যেটাকে আমরা বলবো যে ডিপ্রেশন, রাইট, অ্যাংজাইটি, সো এগুলো যখন থাকে তখন এগুলোকে রিমুভ করতে হবে। ইটস অল ইন ইউর হ্যান্ড, ইউ ক্যান ডু দ্যাট। স্মোকিং, অ্যালকোহলিক, ড্রাগ অ্যাবিউজ। এবং সেকেন্ড কজ হচ্ছে যে আপনার সিস্টেমিক কোনো ডিজিজ আছে কিনা, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, ফ্যাটি লিভার, অবেসিটি, এগুলো সবই কিন্তু সিস্টেমিক প্রবলেম, হরমোনাল ইমব্যালেন্স। সো এগুলোকে ট্রিট করতে হবে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ ইজ medicine or P-shot or shockwave. Though I prefer P-shot or shockwave, no medicine. Barbar bolchi, I don't prefer any medicine for sexual activities. So it's maybe giving you a good result for a specific period of time, but in long run you will gonna suffer. So my suggestion is P-shot or shockwave. So আমরা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা এই তিনটা জিনিস একদম খুব সিস্টেম ওয়াইজ আগে ডায়াগনোসিসটা করি, যে রুট অফ কজটা কি, রাইট? সো নাম্বার 1 যখন বলছি যে আপনার লাইফস্টাইল কেমন, সো এই কোয়েশ্চেনটা ফার্স্টে আমাদের থাকে যে একটা পেশেন্ট এসছে আমাদের ইরেকটাইল ডিসফাংশন নিয়ে, হোয়াট ইজ ইউর লাইফস্টাইল? আর ইউ স্মোকার? আর ইউ অ্যালকোহলিক? আর ইউ not doing any exercise at all? Are you just working in table chair work? Or are you sleeping good?
So these all are very important. And do you have any stress? Do you have any anxiety disorder? সো এই কোয়েশ্চেনগুলো যখন করি তখন যখন পেশেন্ট বুঝতে পারে যে দিস আর অলসো রিলেটেড টু মাই ইরেকটাইল ডিসফাংশন, সো ডেফিনেটলি ওনারা কিন্তু তখন অ্যাওয়্যার হয়ে যান এবং ওখান থেকে ওনারা নিজেদেরকে যারা সত্যি বের হয়ে আসতে চান তারা বের হতে পারেন। ওখানে কিন্তু আমরা অ্যাবাউট 30% কজেস অফ ইরেকটাইল ডিসফাংশন রিমুভ করে দিচ্ছি। নাম্বার 2, আমরা যেটা করছি যে কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা আমরা একদম ডিটেলসে একটা পেশেন্টের স্ক্যান করছি, লাইক ডায়াবেটিসের সমস্ত টেস্টগুলো করছি, লিভার ফাংশন করছি, কিডনি ফাংশন করছি। আমরা অল হরমোনস বলতে শুধু টেস্টোস্টেরন প্রজেস্টেরন নয়, ছেলেদের জন্য হরমোনস, মেয়েদের জন্য হরমোনস ভেরি ডিটেলস আছে, টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, এস্ট্রোজেন, কর্টিসল, DHEA, and there are many some other hormones as well. সো এই হরমোনগুলো আমাদেরকে দেখতে হয়। এরপরে যদি আমি কোনো হরমোনাল ইমব্যালেন্স না থাকে, নেক্সট আমরা চলে যাই হাইপার টেনশন আছে কিনা, কোনো স্টেন্টিং করা আছে কিনা, কোনো ব্লকেজ আছে কিনা, কোলেস্টেরল কেমন আছে, কোলেস্টেরল কন্ট্রোল করতে হবে, বিকজ কোলেস্টেরল বেশি থাকলে রক্তের ঘনত্ব বেড়ে যায়, সো সেখানেও ব্লাড ফ্লোর ইস্যুস হয়। সো এই জিনিসগুলো যখন আমরা অ্যাড্রেস করে ট্রিটমেন্ট করি তখন কিন্তু আমরা অলমোস্ট আগে 30% আমি কজ রিমুভ করলাম, দেন এটাতেও কিন্তু অলমোস্ট 30%-এর মতো আপনার কজ রিমুভ হয়ে যায় যদি এগুলো ট্রিট হয়। আপনার ইরেকটাইল ডিসফাংশন কিন্তু 60% এখানে কিওর, অ্যান্ড রেস্ট 40% উই উইল use either P-shot or shock wave or P-shot followed by shock wave. সো এভাবে আমরা যখন কাজগুলো করি তখন একটা পেশেন্ট কিন্তু ইটস মোর লাইকলি যে 90-95% বেনিফিটেড হচ্ছে। সো অফকোর্স যদি যে কোনো ডিজিজ আপনি যদি সিস্টেম ওয়াইজ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করেন অ্যান্ড থ্রু আ প্রপার সিকোয়েন্স, হ্যাঁ, এরকম না যে ঠিক আছে প্রবলেম হচ্ছে মেডিসিনটা নেন, এই হাই প্রেশারের জন্য এই মেডিসিন নেন, ডায়াবেটিসের জন্য ইনসুলিন নেন, নো, শুড বি ইন আ প্রপার ওয়ে। এটা খুব ইম্পর্টেন্ট, এই চেইনটা মেনটেন করাটা। এই চেইনটা মেনটেন করতে হলে ডেফিনেটলি এই পেশেন্টকে সময় দিতে হবে অ্যান্ড লং টাইম তার সমস্ত লাইফস্টাইল সম্পর্কে জানতে হবে। সো যেখানে ছিলাম যে ডায়াবেটিসের সাথে আমাদের ইনফার্টিলিটির রিলেশন, তো কিছু কিছু ক্ষেত্রে ফিমেলদেরও বলছি, আমি এতক্ষণ মেলদের নিয়ে কথা বলছিলাম, এখন ফিমেলদের নিয়ে বলছি যে কেন ডায়াবেটিস ফিমেলদের ইনফার্টিলিটির কজ হতে পারে। সো বিকজ আগেই বলেছি যে ডায়াবেটিস যেটা আমরা বলছি ইনক্রিজ ব্লাড সুগার লেভেল ইন ইউর ব্লাড ডিউ টু লেস ফাংশন অফ ইনসুলিন, রাইট? সো ইনসুলিনের ফাংশন ভালো না থাকলে বা ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করলে অথবা প্যানক্রিয়াসের সেলস, বিটা সেলস যেগুলো আছে যদি প্রপারলি ইনসুলিন সিক্রেট না করে তখনই কিন্তু আপনার ডায়াবেটিসটা হচ্ছে, ইটস এ সিনড্রোম। সো সেই ক্ষেত্রে যখন আপনার ব্লাড সুগার মানে ঠিকমতো প্রপারলি কোষের মধ্যে ঢুকতে পারছে না, ইনসুলিনের কাজ কি? ওকে, ইনসুলিনের কাজ হচ্ছে বা আমরা যখন কোনো কার্বোহাইড্রেট অথবা সুগার বা এই ধরনের ফুড নিচ্ছি তখন আমাদের ব্লাড সুগার বাড়বে, দ্যার ইজ নো ডাউট। সো ইনসুলিনের কাজ হচ্ছে সেই ব্লাড সুগার, আমাদের ব্লাডে সবসময় ইনসুলিন থাকছে এবং সে ওই ব্লাড সুগারকে ডিটেক্ট করে তাকে পুশ করছে আমাদের সেলে ঢোকানোর জন্য, রাইট? আমাদের যে ট্রিলিয়ন অফ সেলস নিয়ে আমাদের বডি গঠিত, সে সেলসের মধ্যে ইনসুলিন পুশ করছে সুগারকে সেলসে ঢোকানোর জন্য। যখন আপনার ব্লাডে প্রপার ইনসুলিন থাকবে না, আপনার প্যানক্রিয়াস প্রপারলি ইনসুলিন সিক্রেট করতে পারবে না, তখনই কিন্তু ব্লাড সুগারটা কোষের ভেতরে আর পৌঁছাতে পারছে না। আর যখন পৌঁছাতে পারছে না তখনই আপনি যখন ব্লাড টেস্ট করছেন তখন দেখা যাচ্ছে যে ইনসুলিন অনেক ব্লাড সুগার অনেক বেশি এবং ইনসুলিন অনেক কম ব্লাডে। তো আমরা কিন্তু ডায়াবেটিসের জন্য ফাস্টিং ব্লাড সুগার, হিমোগ্লোবিন A1C এবং ফাস্টিং ইনসুলিন এটা সব সময় করি। সো ডায়াবেটিস পেশেন্টদেরকে আমি সবসময় অ্যাডভাইস করবো যে ডক্টরে দেখাচ্ছেন বা নিজে নিজে অনেকে টেস্ট করেন, সো অবশ্যই এই 3টা প্যারামিটার থাকতে হবে যে বিকজ উই হ্যাভ টু নো যে আপনার ব্লাড সুগার কেন বাড়ছে, আপনার ইনসুলিন প্রপারলি ব্লাডে আছে কি নাই। সো আপনি ফাস্টিং ইনসুলিন, অনেকের আছে যে ইনসুলিন ব্লাডে প্রপারলি আছে বাট নন ফাংশন রেজিস্ট্যান্স গ্রো করছে, তখন আমি ওটার উপর কাজ করব। আর যদি কারো ইনসুলিনই প্রপারলি না থাকে তখন সেটার উপর কাজ করতে হবে। সো অবশ্যই এই 3টা প্যারামিটার দেখতে হবে যে ফাস্টিং ইনসুলিন, হিমোগ্লোবিন A1C 3 মাসের গড় এবং ফাস্টিং ব্লাড সুগার।
2 hours after breakfast or 2 hours after glucose, এগুলো ডিপেন্ডস অন কনসালটেন্ট, হ্যাঁ, ডক্টরদের উপর ডিপেন্ড করে। কোনো ডক্টর এগুলো প্রেফার করেন, আবার কিছু কিছু কন্ডিশনে, প্রি ডায়াবেটিক কন্ডিশনে এগুলো খুব ইম্পর্টেন্ট, এই প্যারামিটারগুলো করতে হয়। বাট একদম ক্লিন কাট টাইপ 2 ডায়াবেটিসের জন্য আই থিঙ্ক এই দিস 3 প্যারামিটার ইজ ওকে। অ্যান্ড দেন যেটা বলছিলাম যে ফিমেলদের যেটা হয়, ডায়াবেটিস হলে একটা প্রবলেম হয় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি শুরু হয়ে যায়। সো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি অনেক হরমোনের প্রিকারসন, অনেক হরমোনকে অ্যাক্টিভ করতে হেল্প করে। সো ফিমেল অনেক সেক্সুয়াল হরমোন অ্যাক্টিভ করতে ভিটামিন D3 যেটা, সেটা প্রয়োজন হয়। সো বডিতে যদি ভিটামিন ডি কম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিতে হবে। এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন না থাকলে হরমোনাল ইমব্যালেন্স হবে, এবং হরমোনাল ইমব্যালেন্স হলে সেখানেও যদি ওয়ান অফ দ্য হরমোনস আর সেক্সুয়াল হরমোনস, সো সেক্সুয়াল হরমোন যদি ইমব্যালেন্স হয় ডেফিনেটলি সেখানে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কমে যাবে, ডিজায়ার কমে যাবে। এবং বারবার বলছি যে ইনফার্টিলিটি হচ্ছে একটা কাপলের প্রবলেম, একটা সিঙ্গেল মানুষের প্রবলেম না। সো একটা ফিমেলেরও যদি ডিজায়ার কমে যায়, সেটাকে দেখা যায় যে ভাজাইনা ড্রাই হয়ে যাচ্ছে, সেই সিক্রেশন হচ্ছে না ঠিক মতো, সেই ক্ষেত্রেও কিন্তু ওই যেটা বলছিলাম যে প্রপার সময় যে ইন্টারকোর্সটার প্রয়োজন সেটা কিন্তু হয় না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এটা চেক করা একটা দ্য সেম টাইম। আমরা সাধারণত যারা ইনফার্টিলিটি প্রবলেমে থাকেন তাদেরকে কিন্তু মেল ফিমেল বোথ আমরা ডায়াবেটিস চেক আপটা র্যান্ডমলি দিচ্ছি, কারণ অনেক ফিমেলেরও দেখা যায় যে আর্লি ডায়াবেটিস, যাদের বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। সো ডেফিনেটলি কোনো কাপল যদি ইনফার্টিলিটিতে সাফার করেন, মেক শিওর যে ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে কিনা। আপনাদের যদি না থাকে বা আপনারা যদি মনে করেন যে না উই আর স্টিল ভেরি ইয়াং, আমাদের ডায়াবেটিস হওয়ার কোনো পসিবিলিটিস নাই, স্টিল ইউ হ্যাভ টু গো থ্রু আ চেক আপ। বিকজ পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকলে সাধারণত কম বয়সে প্রি ডায়াবেটিক কন্ডিশন থাকে, যে ডায়াবেটিসের ঠিক আগের স্টেজ। তো সেই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই এই চেক আপটা করতে হবে, ডায়াবেটিস আছে কি না, অথবা এটা প্রি ডায়াবেটিক কিনা। এবং প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে বা গ্লুকোজ ইনটলারেন্স, হ্যাঁ, যেটা আমরা জিজিটি করি 2 hours আফটার গ্লুকোজ দিয়ে যেটা করি, তো এই টেস্টগুলো কিন্তু তখন করতে হবে। আর যারা নোন কেস অফ ডায়াবেটিস, ডেফিনেটলি তাদেরকে ডায়াবেটিস কন্ট্রোলে আনতে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে যে কেন ডায়াবেটিস, ফিমেলদের ডায়াবেটিসের সাথে ইনফার্টিলিটি রিলেশন, যেটা বলছিলাম যে বিভিন্ন সেক্সুয়াল হরমোন ডিসফাংশন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এসব কারণে। এবং দেখা যায় যে ফিমেলরা বিভিন্ন হরমোন যদি ইমব্যালেন্স থাকে, অনেক সময় ইরিটেট থাকেন, স্ট্রেস বেশি থাকে, হ্যাঁ, তো তখনও তারা কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জন্য যেতে চান না বা ডিজায়ারটা আসে না। এবং উইকনেস, ইটস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিকজ ইটস আ ম্যাটার অফ লটস অফ ক্যালোরিজ। সো আপনার যে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে লটস অফ ক্যালোরিজ বার্ন হয়। সো সেই ক্ষেত্রে আপনার সেই ক্যালোরিজগুলো বার্ন করার জন্য যে স্ট্রেংথটা দরকার, ডায়াবেটিস পেশেন্টদের একটা উইকনেস থাকে সবসময়, একটা ল্যাথার্জিক অথবা একটা যেটাকে আমরা বলি ডাউন একটা কন্ডিশন, রাইট। সো এই ডাউন কন্ডিশনেও কিন্তু আপনার বিভিন্ন হরমোনসগুলো রেসপন্সিবল ফর দিস ডাউন কন্ডিশন। সো অবশ্যই একটা ইনফার্টাইল যারা আছেন তাদের, ইনফার্টিলিটি কাপল যারা আছেন তাদের এই প্রত্যেকটা টেস্টের থ্রুতে যেতে হবে, যে ডায়াবেটিস, হাইপারটেনশন ছাড়াও বিভিন্ন সেক্সুয়াল হরমোনস যেগুলো আছে, ফিমেল মেল হরমোনস বোথ। সো DHEA, কর্টিসল, আবারও বলতে দে আর ভেরি ইম্পর্টেন্ট। সো এই হরমোনগুলো কারো ইমব্যালেন্স থাকলে সেখানেও আমরা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা হরমোনাল ইমব্যালেন্সের জন্য স্টেম সেল ইউজ করছি। কিছু ডিভাইস বেসিস ট্রিটমেন্ট আছে যেগুলো আপনার হরমোনের যেটা মেইন গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, আমি ইন ব্রড বলছি, সেটাকে আমরা স্পেসিফিক হরমোনের জন্য, হরমোন সিক্রেশনের জন্য, কোনো হরমোন যদি বেশি থাকে সেটা কমানোর জন্য, আর কোনোটা যদি কম থাকে সেটা বাড়ানোর জন্য আমরা কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছি। বিকজ জাস্ট টু মেক ইট ব্যালেন্স, হ্যাঁ, আমরা কোনো বাইরে থেকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই না, বিকজ দে হ্যাভ মেনি সাইড এফেক্টস, আমি আগেও বলেছি। সো ওয়েট গেইন হয়ে যায়, তখন আবার ইনফার্টিলিটির আরেকটা কজ ডেভেলপ করে, ওয়েট গেইন, হ্যাঁ, ওয়েট গেইনটাও কিন্তু ইনফার্টিলিটির সাথে রিলেটেড, বিকজ মেটাবলিজম ভালো না হলে তখন ওয়েট গেইনটা হয়। এবং ফিমেলদের যেটা হয় সেন্ট্রাল অবেসিটি, হ্যাঁ, একটা অ্যাবডোমেনে
ফ্যাট জমার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, এবং এই ফ্যাটটা ইউটেরাসের পাশেও জমে যায়। সো এই ফ্যাট যদি আপনি বার্ন না করেন, ইউটেরাসের পাশের লেয়ারটা যদি থিক হয়ে যায়, তখনও কিছু কিন্তু এই ইমপ্ল্যান্টেশনে ইফেক্ট পড়ে। সো একজনের হয়তো বা কোনো কাপলের হেলদি স্পার্ম আছে, হেলদি এগ আছে, ট্রান্সপোর্টেশনও ভালো হচ্ছে, বাট ইউটেরাস ইজ নট হেলদি, তার ক্ষেত্রেও কিন্তু ইমপ্ল্যান্টেশন লাস্ট স্টেজ অফ কনসেপশন সেটা কিন্তু হচ্ছে না। সো দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং, রাইট? যে একজন ইনফার্টিলিটি শুধু জাস্ট আপনি ডায়াগনোসিস করে দিলেন ইনফার্টাইল কাপল আর ইনফার্টাইল। সো ওয়াই? হ্যাঁ, সো ইট অনেক ফ্যাক্টরস, ইটস লটস অফ ফ্যাক্টরস। সো ইভেন ইউর ডায়েট, রাইট? সো ডায়েটে যদি ডায়াবেটিস পেশেন্টস বিশেষ করে যারা আছেন, তারা সবসময় ডায়েটের ক্ষেত্রে এটাই খেয়াল করেন যে আমার লেস সুগার নিতে হবে, লেস কার্বস নিতে হবে, দ্যাটস অল। But it's not about diet. I'm not a dietitian. We have an enriched dietetics and nutrition department. So যারা আপনাকে প্রপার সাজেশন দিবে যে ডায়াবেটিস কন্ট্রোল করা, that's another diet, and to improve your sexual function or to improve your sexual hormones, there should be some nutrients or cofactors or micronutrients or enzymes or vitamins or minerals যেগুলো আপনার বডিতে প্রতিদিনের খাবারের তালিকায় থাকতে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় যদি এই মিনারেলস, ভিটামিনস, মাইক্রোনিউট্রিয়েন্টস, দেন দ্য এনজাইমস, এগুলোর সোর্সটা থাকে, সো খাদ্য তালিকায়, তখন কিন্তু এগুলো বডির ঠিক মতো যাচ্ছে, এবং যাওয়ার পরে আপনার মেটাবলিজমটাকে আবার স্টিমুলেট করতে হবে। যে বডিতেই তো যাচ্ছে, আপনি খাচ্ছেন, কিন্তু সেটা প্রপারলি মেটাবলিজম হয়ে আপনার সেক্সুয়াল ফাংশনকে বা সেক্সুয়াল হরমোনগুলোকে অ্যাক্টিভ করছে কিনা, সেই জন্য আমাকে মেটাবলিজম মানে ডায়াবেটিসটা আবার কন্ট্রোলে রাখতে হচ্ছে। সো হরমোন আলটিমেটলি সবই হরমোন, ইনসুলিন ইজ অলসো আ হরমোন ইটসেলফ। সো আলটিমেটলি এভরিথিং ইজ অ্যাবাউট হরমোন। সো দিজ আর আওয়ার আমরা বলি আমরা এগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ, সো এই হরমোনসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং হরমোনসগুলো অ্যাক্টিভ রাখা ইম্পর্টেন্ট। আমার বাড়িতে হরমোন আছে, বাট ইটস নট অ্যাক্টিভ। নো মানে রিজন যে আপনি হরমোনসকে অ্যাক্টিভ না করে শুধু হরমোনস প্রপারলি আছে কিন্তু এটা অ্যাক্টিভলি কাজ করছে না, তাহলে তো আমার এই হরমোনস থাকার দ্যার ইজ নো ইম্প্যাক্ট। সো ডেফিনেটলি আপনাকে হরমোনটা অ্যাক্টিভ রাখতে হবে, সেজন্য প্রপার নিউট্রিয়েন্টসে যেতে হবে। সাপ্লিমেন্ট সামটাইমস ইজ এসেন্সিয়াল, বাট ফর ফিউ ডেজ ট্রাই টু টেক অল দ্য nutrients or micronutrients or enzymes, vitamins to your natural food. সো যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, ওনারা শুধু আমার সাজেশন, ওনারা শুধু লেস সুগার, লেস স্টার্চ এগুলো না করে অ্যাট দ্য সেম টাইম কীভাবে আপনার আদার্স হরমোনগুলো অ্যাক্টিভ থাকবে, কী সোর্স অফ ফুড সোর্সে সেগুলো অ্যাভেলেবল, এগুলো আমরা ডায়েটিশিয়ানের থ্রুতে আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দেব। এবং আপনাদেরও এই ইনফরমেশনগুলো থাকাটা খুবই জরুরি, বিকজ আপনার ডেইলি ডায়েট চার্টে মেক শিওর যে এই ফুডগুলো আছে। সো এগুলো এটা যেটা বলছিলাম যে ইনফার্টিলিটি ইজ ব্রড টার্ম। সো এখানে এটার আন্ডারে অনেক কিছু আছে। সো ইটস অ্যাবাউট সামটাইমস ইটস অ্যাবাউট মেল, ইটস অ্যাবাউট ফিমেল। কখনো এটা পুরুষের প্রবলেম হয়, কখনো একটু নারীর প্রবলেম হয়। পুরুষের ক্ষেত্রে এটা হতে পারে, আমি যদি আমার আলোচনাটাকে একটু সামারাইজ করি, সেটাই করার চেষ্টা করছি যে ইনফার্টিলিটি ইটস অ্যাবাউট আ কাপল। সো ইট কুড বি ফ্রম মেল, ইট কুড বি ফ্রম ফিমেল। সো পুরুষদের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন এক্সটার্নাল কজেস থাকে, সাধারণত স্ট্রেস ডিউ টু দ্য ওভারলোড অফ ওয়ার্ক, ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি, স্মোকিং। সো you can manage it. So second is your problem, right? Systemic disease you need to treat, like diabetes, hypertension, you need to treat. Then the structural problem, number 3, যে আপনার ইরেকশনের প্রবলেম হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে আবার ওই সিস্টেমিক ডিজিজেই ব্যাক করতে হবে। কারণ যদি সিস্টেমিক ডিজিজ থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে, then you can go for your blood flow improvement, and you can go for your P-shot or shockwave or whatever you choose or whatever your doctor choose. And for this is the male cause, right? এখন যদি আমরা একটা নারীর প্রবলেমের কথা চিন্তা করি, সেখানেও আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, স্ট্রাকচারাল প্রবলেম, নন স্ট্রাকচারাল প্রবলেম। স্ট্রাকচারাল প্রবলেমের মধ্যে অবশ্যই আসছে যে স্টেপগুলো বললাম, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, very very important. Fallopian tube should be very smooth to transport the zygote or the sperm and the egg.
সেটাকে ট্রান্সপোর্টের জন্য ফেলোপিয়ান টিউবটাকে ক্লিয়ার থাকতে হবে। অ্যান্ড নাম্বার 4, দ্য লাস্ট স্টেজ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ইমপ্ল্যান্টেশন, প্রপার ইমপ্ল্যান্টেশন। এটার জন্য আপনার অবশ্যই হেলদি ইউটেরাস লাগবে। হেলদি ইউটেরাসের জন্য আপনার অবশ্যই ইউটেরাসের অনেকগুলো লেয়ার থাকে। সো একদম ইনার মোস্ট লেয়ার ইজ এন্ডোমেট্রিয়াম, সেখানেই আসে ইমপ্ল্যান্টেশনটা হচ্ছে। সো এন্ডোমেট্রিয়াম শুড বি ভেরি হেলদি। মেক শিওর ইউটেরাসের চারপাশে যেন খুব বেশি ফ্যাট লেয়ার্স না থাকে, সেক্ষেত্রে ইমপ্ল্যান্টেশন ডিসরাপ্ট হয়। এবং ফ্যাট লেয়ার্স তাদেরই থাকে যাদের সেন্ট্রাল অবেসিটি থাকে, এবং সেন্ট্রাল অবেসিটি ইজ রিলেটেড টু অফকোর্স ইউর ব্লাড সুগার কন্ট্রোল অ্যান্ড ইউর ডায়েটারি হ্যাবিট, ইউর লিপিড মেটাবলিজম, অল দিস থিংস। সো সি কীভাবে একটি আরেকটির সাথে খুব ওয়েল কানেক্টেড। একটু কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, আমার হরমোনের প্রবলেম হয়েছে, এটার কি কোনো সলিউশন আছে? ডেফিনেটলি সলিউশন আছে। প্লিজ ভিজিট ডক্টরস অ্যান্ড ডক্টরস, কোন ডক্টর চুজ করবেন আপ টু ইউ। ইউ ক্যান ডু স্টেম সেল ট্রিটমেন্ট হিয়ার উইথ ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা, or you can consult your own doctor. But I will suggest not to take any hormone replacement therapy, of course. আরেকটি কোয়েশ্চেন এসেছে, ইনফার্টিলিটি প্রবলেমসের জন্য কি কি ট্রিটমেন্ট আছে আপনাদের সেন্টারে? আমি বলেছি ভেরি সিম্পল, আমি এটাই এখন সামারি করছি। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। সো যেটা বলছিলাম যে ছেলেদের জন্য আমাদের পিশট আছে, শকওয়েভ আছে, স্টেম সেল থেরাপি আছে, বাট শুরুতে সিস্টেমিক ডিজিজ ট্রিটমেন্ট that we will do. Systemic disease যদি না থাকে, then we will do Bishop or Shockwave. So we have that for female. And for women or for ফিমেলদের জন্য যেটা বলছিলাম যে স্ট্রাকচারাল নন স্ট্রাকচারালের মধ্যে আপনাকে ফেলোপিয়ান টিউবে যদি কোনো অবস্ট্রাকশন থাকে ওটা সার্জারিতে চলে যেতে হয়, অথবা খুব লিটল অবস্ট্রাকশন থাকলে মেডিসিন দিয়ে দ্যাট উই ক্যান মিনিমাইজ। অ্যান্ড ইউটেরাসের হেলদিনেসের জন্য যেটা খুব রিলেটেড বলছিলাম যে ফ্যাট লেয়ারটা থাকা যাবে না, এবং সেটা রিলেটেড টু সেন্ট্রাল অবেসিটি, রিলেটেড ইউর হরমোনস, মেটাবলিজম, ডায়াবেটিস, সো অল আর রিলেটেড, রাইট? সো আপনাকে মেক শিওর যে সামারি হচ্ছে যে আপনার এন্ডোমেট্রিয়াম শুড বি ভেরি গুড এনভায়রনমেন্টে থাকতে হবে, যে সো দ্যাট এই জাইগোটটা বা যেটা বলছিলাম যে ম্যাচিউর স্পার্ম এবং এগ প্রপারলি ইউনিয়ন করার পর যেটা ফর্মেশন হয়, দ্যাট ইজ জাইগোট। সো ওটাকে প্রপারলি ইমপ্ল্যান্টেশন করার সুযোগ দিতে হবে। ইউটেরাস এনভায়রনমেন্ট শুড বি ভেরি ভেরি হেলদি, অ্যান্ড দিস হেলথিনেস ইজ রিলেটেড টু অল দিস থিংস। ফ্যাট মেটাবলিজম, ফ্যাটি লিভার অ্যাভয়েড করতে হবে, লিপিড মেটাবলিজম প্রপার থাকতে হবে, ব্লাড সুগার কন্ট্রোলে থাকতে হবে, দেন আপনার ব্লাড ফ্লো, হাইপারটেনসিভ পেশেন্টদের জন্য ব্লাড ফ্লো কন্ট্রোল ভালো থাকতে হবে, তাহলেই সেন্ট্রাল অবেসিটি ডেভেলপ করছে না, এবং তখনই ইমপ্ল্যান্টেশনটা ভালো মতো হচ্ছে। এবং ফিমেলদের এটা হচ্ছে স্ট্রাকচারাল কজ। নন স্ট্রাকচারাল কজের মধ্যে কি আসছে? হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স থাকলে ডেফিনেটলি হরমোনসগুলোকে প্রপারলি বডিতে আছে কিনা দেখতে হবে, এবং দেখার পরে যেটা দেখতে হবে যে প্রপার মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রপার কোফ্যাক্টরস, প্রপার এনজাইমস, এগুলো আপনার ডেইলি সোর্স অফ ফুডে আছে কিনা। যদি ইফ ইট ইজ ডেফিসিয়েন্টি ভিটামিন ডি, সো যে ডেফিসিয়েন্সি যদি থাকে ডেফিনেটলি সাপ্লিমেন্টে যেতে হবে, বাট চেষ্টা করতে হবে সাপ্লিমেন্ট থেকে সুইচ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ন্যাচারাল ফুড সোর্স থেকে সেটাকে বডিতে না ইনটেক করা। এবং হরমোনগুলো যদি ইমব্যালেন্স থাকে, হরমোনগুলোকে ব্যালেন্স করতে হবে, অ্যান্ড দ্যাট উই ক্যান ডু ইন ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা থ্রু টু কাইন্ড অফ ট্রিটমেন্ট পলিসি। ওয়ান ইজ ডিভাইস থ্রু, যেটা আপনার পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেশন করবে এবং আপনার হরমোনাল যে ইমব্যালেন্স আছে সেটাকে ব্যালেন্স আনবে। এবং নাম্বার 2 ইজ স্টেম সেল থেরাপি, যেগুলো হচ্ছে অর্গান স্পেসিফিক স্টেম সেল অথবা ফুল স্টেম সেল, যেটাই আমরা চুজ করি পেশেন্টের জন্য। So these will be the the final destination. So medicine or hormone replacement therapy is not the final destination. Whenever you stop the medicine, everything will be gone. So none of us continue our medicine in our daily life as our food, right? আমাদের জীবনে এখন আসলে মেডিসিনগুলো ফুডের মতো হয়ে গেছে, লাইক 3 বেলা আমরা যেভাবে খাবার খাচ্ছি সেভাবে কিন্তু মেডিসিনও নিচ্ছি। So we should be take care of these things. Don't make your medicine your food. So medicine should not be your food. It's থিং যেটা আপনি হঠাৎ কোনো অ্যাকুইট কন্ডিশনে আপনার প্রয়োজন হতে পারে, বাট আপনার লাইফস্টাইল, আপনার ন্যাচারাল সোর্স অফ ফুড, আপনার ট্রিটমেন্ট প্যাটার্ন সব কিছুই কিন্তু আপনার মেডিসিনের লোড কমাতে আপনাকে হেল্প করবে। সো অফকোর্স আমি সামারি এভাবেই করছি যে ইনফার্টিলিটি ইজ নট এ প্রবলেম অফ আ ইন্ডিভিজুয়াল ম্যান আর ওম্যান,
It's a problem of a couple. So don't blame any man or woman for infertility. It's a couple problem. So you need to sort out the issues. You need to detect the issues first, and then you need to sort out the issues, and then you can address the issues. And definitely, if Almighty is with you, infertility is no more a problem in advanced medical science. So another question, হরমোনের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে মেডিসিন ছাড়া? Yes, of course মেডিসিন ছাড়া হরমোন ইমব্যালেন্সকে আমরা ব্যালেন্স করছি উইথ স্টেম সেল। ইটস কেন আমরা বলছি মেডিসিন ছাড়া? বিকজ উই আর ট্রিটিং দ্য রুট অফ দ্য কজ। সো যেই গ্ল্যান্ডস থেকে হরমোনগুলো সিক্রেট হচ্ছে, সেই গ্ল্যান্ড স্পেসিফিক স্টেম সেল আপনাকে দিচ্ছি, যেটা আপনার যে গ্ল্যান্ডসের নন ফাংশনিং সেলসগুলোকে রিপ্লেস করে অথবা স্টিমুলেট করে আপনার গ্ল্যান্ডসগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা অল এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস এখানে চেক করি, যেগুলো সাধারণত ল্যাবরেটরিতে ব্লাডে চেক করা যায় না। খুব অল্প পরিমিত পর্যায়ের মাইক্রোনিউট্রিয়েন্টস, ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো বেশি থাকলেও প্রবলেম। সো এগুলোকে একদম মিনিমাইজ লেভেলে থাকতে হবে। ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সো এগুলো আয়রন, সো এগুলো সব আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট লেভেলে প্রায় 110টা মাইক্রোনিউট্রিয়েন্ট টেস্ট করছি এবং দেখছি যে এগুলো প্রপারলি আছে কিনা, বিকজ এগুলো না থাকলে আপনার হরমোনস অ্যাক্টিভ হবে না। সো এগুলো আমরা দিচ্ছি। ডেফিনেটলি আমরা যদি স্পেসিফাইড ট্রিটমেন্ট আপনাকে দিতে পারি, হোয়াই নট, ইট উইল ওয়ার্ক। সো ওকে, আমার মনে হয় আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আই হোপ অনেকের হয়তো বা ডায়াবেটিস, ইনফার্টিলিটি ও সেক্সুয়াল ডিসফাংশনস নিয়ে আমার এই লাইফ থেকে অনেক কোয়েশ্চেন আছে, করতে পারছেন না সময়ের জন্য। ডেফিনেটলি আমাকে ইনবক্স করুন এবং আই উইল আনসার ইউ অর মাই টিম উইল কন্ট্যাক্ট উইথ ইউ। লাস্ট একটা কোয়েশ্চেন নিয়ে নিই, কতদিন এই ট্রিটমেন্ট নিতে হবে? থ্যাংক ইউ। ডিপেন্ডস অন ইউর হরমোনাল ইমব্যালেন্স। সো হরমোনাল ইমব্যালেন্স কোন লেভেলে আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি। সো মাইল্ড, মডারেট, সিভিয়ার, অন অ্যান এভারেজ সাধারণত আমরা 3 মাসের মধ্যে ট্রিটমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করি, ইফ ইউর বডি ইজ রেডি টু টেক। সো আমরা শুধুই ব্লাইন্ডলি ট্রিটমেন্ট দিচ্ছি না, ইফ ইউর বডি ইজ রেডি টু টেক আওয়ার ট্রিটমেন্ট অ্যান্ড যেই ডোজে, ইফ ইটস নিডেড আমরা স্লো ডোজে শুরু করে এটা ডোজটাকে বাড়িয়ে দিই। ইফ ইউ আর ফিট ফর টেকিং, সো আমরা তখন একবারই দিচ্ছি। সো ডিপেন্ডস অন পেশেন্টস কন্ডিশন, বাট অন অ্যান এভারেজ ইট উইল টেক 3 months. So I hope you got your answer. Thank you very much, and see you in next live. Thank you.